আইআইটি জ্যামের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো যারা আইআইটি জ্যাম 2024-এর জন্য প্রিপারেশন নিতে চাইছো তারা কিন্তু আমাকে ফলো করতে পারো। আমরা বেসিক্যালি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করব এবং তারপরে কিন্তু কোশ্চেন সেটও করব, রাইট? তো দেখো আমি ফার্স্ট যে কোশ্চেনটা রেখেছি আজকে বলছে এখানে বলছে লেট টিজি অ্যান্ড টিই উইথ দ্য কাইনেটিক এনার্জিস অফ ইলেকট্রন। তার মানে কি এই টিজি এবং যে টিই এরা কি বেসিক্যালি ইলেকট্রনের কাইনেটিক এনার্জি। টিজিটা বেসিক্যালি ইন দ্য গ্রাউন্ড স্টেট আর টিইটা বেসিক্যালি থার্ড এক্সাইটেড স্টেট। এটা কত দেখো থার্ড এক্সাইটেড স্টেট, বুঝতে হবে। হ্যাঁ, থার্ড এক্সাইটেড স্টেটের যে কাইনেটিক এনার্জি মানে একটা ইলেকট্রনের কাইনেটিক এনার্জি বলে দিয়েছে, এটা গ্রাউন্ড স্টেটের ক্ষেত্রে বলে দিয়েছে, আর কি থার্ড এক্সাইটেড স্টেটের কাইনেটিক এনার্জি বলে দিয়েছে। বলছে অফ আ হাইড্রোজেন অ্যাটম, রাইট? কোনো অসুবিধা নেই, রেসপেক্টিভলি। বলছে অ্যাকর্ডিং টু দ্য বোর মডেল দ্য রেশিও টিজি বাই টিই দ্যাট ইজ ইকুয়াল টু কত হবে সেটা আমাদেরকে বের করতে হবে, রাইট? তো দেখো তোমাকে ফার্স্ট অফ অল যেটা জানতে হবে এই যে কাইনেটিক এনার্জি, রাইট? কাইনেটিক এনার্জি আর টোটাল এনার্জির মধ্যে সম্পর্ক কি সেটা তোমাকে জানতে হবে। সো দেখো বেসিক্যালি আমরা কি জানি, আমরা অ্যাকচুয়ালি আমরা এনার্জি জানি, তাই তো? হাইড্রোজেনের আমরা এনার্জি জানি। এনার্জি কী হয় বেসিক্যালি ইএন দ্যাট ইজ ইকুয়াল টু -13.6 ইলেকট্রন ভোল্ট ডিভাইডেড বাই এন স্কোয়ার। এই ফর্মুলা কিন্তু আমরা সবাই জানি। এটা বেসিক্যালি কি এনার্জির ফর্মুলা। হাইড্রোজেন অ্যাটমে ইলেকট্রন থাকে, ইলেকট্রনের nth স্টেটের এনার্জির ফর্মুলা। এখানে যে এনটা বেসিক্যালি কি হয়, এন বেসিক্যালি 1 2 3 এইভাবে কিন্তু যায়। ক্লিয়ার হয়েছে? এবার দেখো এইটা টোটাল এনার্জি, এটা কি রিপ্রেজেন্ট করে বেসিক্যালি? এটা টোটাল এনার্জি রিপ্রেজেন্ট করে, রাইট? সুতরাং টোটাল এনার্জি, ওকে। কিন্তু আমাদের তো কাইনেটিক এনার্জি রেশিও বের করতে বলেছে, তাহলে কাইনেটিক এনার্জি এবং যে টোটাল এনার্জি তাদের মধ্যে একটা সম্পর্ক রয়েছে। সো রিলেশনটা কি সেটা তোমাকে জানতে হবে। দেখো কাইনেটিক এনার্জিকে আমি যদি টি দিয়ে রিপ্রেজেন্ট করি, সো উই নো বেসিক্যালি কি হয় রিলেশনটা। বলছে কাইনেটিক এনার্জির অ্যাভারেজ ভ্যালু দ্যাট ইজ ইকুয়াল টু মাইনাস অফ টোটাল এনার্জির অ্যাভারেজ ভ্যালু ডিভাইডেড বাই 2। এই রিলেশনটা তোমাকে কিন্তু মনে রাখতে হবে। হ্যাঁ, তাহলে কাইনেটিক এনার্জি আর যে টোটাল এনার্জি তার মধ্যে যে সম্পর্ক সেটা হচ্ছে তোমার এইটা। ক্লিয়ার হলো? এবার দেখো তুমি গ্রাউন্ড স্টেটে টোটাল এনার্জি বের করে নাও এবং কি থার্ড এক্সাইটেড স্টেটে টোটাল এনার্জি তুমি বের করে নাও। দেখো তুমি গ্রাউন্ড স্টেট কখন বলবে, যখন ইফ এন ইকুয়াল টু যখন 1, এটাকে বলি কি আমরা গ্রাউন্ড স্টেট, রাইট? সো এটা হচ্ছে আমাদের কি গ্রাউন্ড স্টেট। তাহলে এইখানে যে এনার্জিটা পাওয়া যাবে সেটা কি গ্রাউন্ড স্টেট এনার্জি। ক্লিয়ার? তাহলে তুমি এখান থেকে ক্যালকুলেট করো। সুতরাং E1 দ্যাট ইজ ইকুয়াল টু -13.6 ইলেকট্রন ভোল্ট ডিভাইডেড বাই 1 স্কোয়ার। তার মানে এটা থাকছে পড়ে। ক্লিয়ার? আর সাপোজ যদি ইফ এন ইকুয়াল টু যদি সাপোজ দেখো 1 হলে পরে ফার্স্ট এক্সাইটেড স্টেট, 2 হলে পরে সেকেন্ড এক্সাইটেড স্টেট, 3 হলে পরে 1 মানে 2 হলে পরে তুমি বলবে ফার্স্ট এক্সাইটেড স্টেট, রাইট? 3 হলে পরে তুমি বলবে সেকেন্ড এক্সাইটেড স্টেট, আর 4 হলে তুমি বলবে থার্ড এক্সাইটেড স্টেট। তাহলে তোমাকে কি বলেছে এগুলো কি, এগুলো এক্সাইটেড স্টেট, রাইট? এক্সাইটেড স্টেট হলো। তাহলে দেখো আমাদের কোশ্চেনে কিন্তু বলেছে বেসিক্যালি কোশ্চেনে বলেছে থার্ড এক্সাইটেড স্টেট, তাই না? তা থার্ড কোনটা, তাহলে এইটা হচ্ছে তোমার থার্ড এক্সাইটেড স্টেট। ক্লিয়ার হলো? মানে এনের ভ্যালু যখন তুমি 4 পুট করবে, এটা কি এনের ভ্যালু নিচ্ছে আমরা, এনের ভ্যালু যখন তুমি 4 পুট করবে তখন তুমি পাবে কি থার্ড এক্সাইটেড স্টেট। ক্লিয়ার? তাহলে তুমি এখানে দেখো এন ইকুয়ালটা যদি আমরা 4 পুট করি তাহলে কি পাবো আমরা থার্ড এক্সাইটেড স্টেট, রাইট? থার্ড এক্সাইটেড স্টেট। জিনিসটা কি বোঝাতে পারলাম? তাহলে পরে তুমি কি লিখতে পারো, সুতরাং দেখো আমরা লিখতে পারি সুতরাং E4 দ্যাট ইজ ইকুয়াল টু -13.6 ইলেকট্রন ভোল্ট ডিভাইডেড বাই এন স্কোয়ার। এর মানে এখানে 4, তাহলে 4 স্কোয়ার। তাহলে অ্যাকচুয়ালি কী থাকছে পড়ে, সুতরাং -13.6 ইলেকট্রন ভোল্ট ডিভাইডেড বাই 4 4 16 হলো। এবার দেখো তোমাকে বের করতে হবে কি কাইনেটিক এনার্জি রেশিও। তাহলে এই ফর্মুলাটা থেকে তুমি ইউজ করো। এই ফর্মুলা থেকে তুমি কী বলতে পারো, দেখো একটা টিজি তোমার গ্রাউন্ড স্টেট, রাইট? সো নাও টিজি ডিভাইডেড বাই টিই, এটা তোমার থার্ড এক্সাইটেড স্টেটের কাইনেটিক এনার্জি, রাইট? তাহলে তুমি লিখবে বেসিক্যালি মাইনাস অফ ইজি বাই 2 ডিভাইডেড বাই মাইনাস অফ ইই ডিভাইডেড বাই 2। ক্লিয়ার হয়েছে? তুমি যদি
এক্সপেকটেশন সরি অ্যাভারেজ ভ্যালু আকারে লেখো, তা এরকম লিখতে পারো তুমি, অসুবিধা কিছু নেই। ওকে, অসুবিধা কিছু নেই। হ্যাঁ, এটা কিন্তু এরকম লিখতে পারো। তাহলে এইখানে দেখো এই মাইনাস মাইনাস কেটে যাচ্ছে, তাহলে আলটিমেট কী পড়ে থাকবে বেসিক্যালি টিজি ডিভাইডেড বাই টি, এরকম নর্মালও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে এখানে পড়ে থাকবে বেসিক্যালি ইজি বাই ইই। এইটাকে তুমি বলো, এটা যেহেতু থার্ড এক্সাইটেড স্টেট, তাহলে এটাকে তুমি বলতে পারো বেসিক্যালি ইই। ক্লিয়ার হলো? আর এটা যেহেতু গ্রাউন্ড স্টেট, তাহলে এটাকে তুমি বলতে পারো ই জি। হলো? তাহলে এই যে ইকুয়েশন 2a আর এই যে 2b, এই দুটো ইকুয়েশনকে এখানে পুট করে দাও, তাহলে পরে হয়ে গেল। তাহলে সুতরাং তুমি বলতে পারবে যে টিজি ডিভাইডেড বাই টিই মানে গ্রাউন্ড স্টেটের কাইনেটিক এনার্জি আর এই থার্ড এক্সাইটেড স্টেটের কাইনেটিক এনার্জি, তার রেশিও, সেটা কত পাচ্ছি বেসিক্যালি আমরা দেখো। এটা মানে কত? এটা মানে -13.6 ইলেকট্রন ভোল্ট ডিভাইডেড বাই 1 স্কোয়ার ডিভাইডেড বাই, এটা মানে কত আবার, এটা থার্ড এক্সাইটেড স্টেট মানে কি 13.6 ইলেকট্রন ভোল্ট ডিভাইডেড বাই 4 4 16, এটা পাচ্ছি আমরা। তাহলে এখানে কাটাকাটি করলে কী হবে দেখো, মাইনাস মাইনাস ক্যান্সেল হচ্ছে, তাহলে এই পার্টটুকুনি ক্যান্সেল, তাহলে 1 মানে এখানে বেসিক্যালি 1টা নিচে চলে আসবে, 16টার উপরে চলে আসবে, তার মানে এটা বেসিক্যালি হবে 16/1। তাহলে সুতরাং তুমি কি বলতে পারো? সুতরাং তুমি বলতে পারো টিজি ইজ টু টি মানে গ্রাউন্ড স্টেটের কাইনেটিক এনার্জি আর থার্ড এক্সাইটেড স্টেটের কাইনেটিক এনার্জির যে রেশিও, হ্যাঁ, দ্যাট ইজ ইকুয়াল টু 16.1। তাহলে এইটা হচ্ছে তোমার কি অ্যাকচুয়াল আনসার। জিনিসটা কি বোঝাতে পারলাম? তাহলে 16:1 হবে তোমার আনসার। অ্যান্সারটা কত? 16:1। তাহলে এই রেশিওটা বের করতে বলেছে, তাহলে রেশিওটা কত হচ্ছে? 16 হচ্ছে। দেখো এখানে 16, তাহলে এইটা নিচে 1 মানে কি, কোনো ব্যাপার নেই। ক্লিয়ার হলো ব্যাপারটা? তাহলে এইভাবে কিন্তু প্রবলেমটা তোমাকে করতে হবে। তাহলে তোমাকে জানতে হবে বেসিক্যালি কি, এই ফর্মুলাটা তোমাকে জানতে হবে, মানে এনার্জির ফর্মুলা জানতে হবে হাইড্রোজেন অ্যাটমের। আরেকটা জিনিস যেটা তোমাকে জানতে হবে সেটা কি, কাইনেটিক এনার্জি আর যে টোটাল এনার্জি তাদের মধ্যে কি রিলেশন, সেইটা তোমাকে জানতে হবে। ক্লিয়ার? তাহলে তুমি প্রবলেমটা করতে পারবে। আচ্ছা, নেক্সট প্রবলেম দেখো, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেনটা এটাও, এটা তোমরা জানো এই ধরনের কোশ্চেন কিন্তু করানো হয়েছে, ঠিক আছে? তোমরা যদি আগের দিনে ভিডিওগুলো না দেখে থাকো তাহলে কিন্তু দেখে নিও, কারণ এই ধরনের কোশ্চেন কিন্তু করানো হয়েছে, আর এই ধরনের কোশ্চেন খুব খুব ইম্পর্টেন্ট। ক্লিয়ার? আচ্ছা দেখো কোশ্চেনটা কী বলছে বেসিক্যালি, কোশ্চেনটা কী বলছে সেটা দেখো। বলছে পার্টিকেল অফ মাস এম ইজ ইন আ ওয়ান ডাইমেনশনাল পোটেনশিয়াল, মানে একটা পার্টিকেলকে ওয়ান ডাইমেনশনাল পোটেনশিয়ালের মধ্যে রেখে দিয়েছি। সেই পোটেনশিয়ালটা কেমন দেখো, হচ্ছে 0। কোথায় 0? যখন এক্সের ভ্যালুটা 0 থেকে এল, মানে এক্সের ভ্যালু যখন 0 থেকে এল সেইটুকুনির মধ্যে পার্টিকেলটার পোটেনশিয়াল 0। আদারওয়াইজ তখন কি ইনফাইনাইট। ক্লিয়ার? মানে আমি ছবিটা আঁকছি তাহলে বুঝতে পারবে, এরকম একটা পোটেনশিয়াল রয়েছে, রাইট? এটা ওয়ান ডাইমেনশনাল পোটেনশিয়াল মানে কি, বেসিক্যালি পার্টিকেলটা একটা অ্যাক্সিস বরাবরই মুভ করতে পারবে। সাপোজ এটা যদি এক্স অ্যাক্সিস হয় এটা, তাহলে পার্টিকেলটা শুধুমাত্র অ্যালং এক্স অ্যাক্সিস বরাবরই মুভ করতে পারবে, রাইট? আর এদিকটা তুমি পোটেনশিয়াল তুমি ড্র করো। ওকে, এবার কোশ্চেনে বলে দিয়েছে দেখো, এই যে লেন্থটুকুনি সেটা বলে দিয়েছে কত, 0 থেকে এল। ক্লিয়ার? এটা 0 থেকে এল পর্যন্ত লেন্থ ডিস্টেন্সটা, এইটুকুনির ভেতরে পার্টিকেলটা পোটেনশিয়াল বলছে 0। আদারওয়াইজ মানে বাইরে, মানে এই দিকটা বা এই দিকটা কি, বেসিক্যালি দিকটা পোটেনশিয়াল কত, ইনফাইনাইট। এখানটায় ইনফাইনাইট, মানে বেসিক্যালি আমরা এখানে দেখবো এরকম করে আমরা ইনফাইনাইট করে দিই, পোটেনশিয়ালটা কত এখানে ইনফাইনাইট, মানে ভি টেন্স টু ইনফাইনাইট। এদিকেও কিন্তু ভি টেন্স টু ইনফাইনাইট। ব্যাপারটা কি দেখো, এটাকে তুমি ইমাজিন করতে পারো একটা কুয়োর মতো ইমাজিন করতে পারো, মানে কি ভেতরটা দেখো গর্ত, ভেতরটা গর্ত আর সাইডে কি মাটি রয়েছে। ক্লিয়ার? তাহলে ভেতরে পার্টিকেলটার উপরে যে পোটেনশিয়াল সেটা কত, 0। তার মানে কি, তার উপর কোনো এক্সটার্নাল ইনফ্লুয়েন্স, এক্সটার্নাল কোনো ফোর্স কাজ করছে না। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? আচ্ছা, বলছে অ্যাট সাম ইনস্ট্যান্ট ইটস ওয়েভ ফাংশন ইজ গিভেন বাই দিস। তাহলে এই ওয়েভ ফাংশন কিন্তু বলে দিয়েছে এই রকম হলো। বলছে হোয়ার psi1 psi2 আর দ্য গ্রাউন্ড অ্যান্ড ফার্স্ট এক্সাইটেড স্টেটস রেসপেক্টিভলি। বলছে আইডেন্টিফাই দ্য কারেক্ট স্টেটমেন্ট। দেখো স্টেটমেন্টে কী কী বলেছে একবার দেখে নাও, তারপরে তুমি প্রবলেমটা করা শুরু করো, হ্যাঁ, মানে সলিউশন করা শুরু করো। দেখো বলছে এক্সপেকটেশন ভ্যালু অফ এক্স, এটা বের করতে বলেছে। আবার এক্সপেকটেশন ভ্যালু অফ এনার্জি, দেখতে পাচ্ছ তুমি এইখানে দেখো এক্সপেকটেশন ভ্যালু অফ এক্স মানে পজিশনের এক্সপেকটেশন ভ্যালু বের করতে হবে, এবং
যে এনার্জির এক্সপেকটেশন ভ্যালু বের করতে হবে। তাহলে দুটোই কিন্তু তোমাকে বের করতে হবে এবং চেক করতে হবে কোন অপশনটা কারেক্ট হবে। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? তাহলে আমি এক এক করে করি। তাহলে আমরা প্রথমে এনার্জির এক্সপেকটেশন ভ্যালু বের করি। ওকে, সো দেখো এনার্জির এক্সপেকটেশন ভ্যালু এর ফর্মুলা আমি বলেছিলাম, একটা শর্ট ট্রিক বলেছিলাম আমরা, সেটা তোমাকে অ্যাপ্লাই করতে হবে, রাইট? সেটা কি সামেশন ওভার মড সিআই তার স্কোয়ার ইন্টু এনআই ডিভাইডেড বাই সামেশন ওভার সিআই তার মড স্কোয়ার। এইটা এবার তোমাকে ওয়েভ ফাংশনটা কী বলে দিয়েছে সেটা দেখো। এবার তোমাকে সাইটা বলে দিয়েছে, আচ্ছা আমি কেট ফর্ম না লিখে জাস্ট নর্মাল লিখছি, পরে আমি কেট ইউজ করে দেখাচ্ছি। তাহলে সাইটা বলে দিয়েছে কত দেখো, 1/√3 আই থিঙ্ক সাই 1x আই থিঙ্ক প্লাস আয়োটা √2/3 প্লাস আয়োটা √2/3 এখানে সাই 2 অ্যাজ আ ফাংশন অফ এক্স। এইটা তোমার হচ্ছে তোমার ওয়েভ ফাংশন, রাইট? এই ওয়েভ ফাংশনটাকে তুমি কেট ফর্মে রিপ্রেজেন্ট করতে পারো এইরকম, ওয়েভ ফাংশন অফ এক্স। এটা তোমার কেট ভেক্টর, রাইট? এইটা তোমার √3 সাই 1 অ্যাজ আ ফাংশন অফ এক্স কেট প্লাস আয়োটা √2/3 কেট অফ সাই 2, এটা রাইট? এটা এইভাবে তুমি লিখতে পারো, কোনো অসুবিধা নেই। ওকে, এবার দেখো এখানে C1 বা C2 যেগুলো পাবো আমরা, সেটা কি C1 C2 মানে এই জিনিসগুলো, এই পার্টিগুলো। ওকে, এটা যদি আমরা স্কোয়ার করি তাহলে কি সেটা প্রবাবিলিটি রিপ্রেজেন্ট করবে, মানে এই যে সাই 1 স্টেট মানে ওই পার্টিকেলটা সাই 1 স্টেটে থাকার যে প্রবাবিলিটি সেটা রিপ্রেজেন্ট করবে কি এই যে C1, এই C1 এর স্কোয়ারটা রিপ্রেজেন্ট করবে। একই রকমভাবে পার্টিকেলটা সাই 2 স্টেটে থাকার যে প্রবাবিলিটি সেটা রিপ্রেজেন্ট করবে কি বেসিক্যালি এই যে এইটুকুনির স্কোয়ার। স্কোয়ার বলতে বেসিক্যালি ম্যাগনিটিউড মড নেবে তার স্কোয়ার করতে, মানে কমপ্লেক্স কনজুগেটের সাথে গুণ করতে হবে। এই যে মড নিয়ে স্কোয়ার করছে তার মানে কি বেসিক্যালি কমপ্লেক্স কনজুগেটের সাথে মাল্টিপ্লাই করছে, রাইট? এটা আমরা জানি এগুলো, হ্যাঁ। এটা মানে আমি যদি এরকম লিখি, এটা মানে হচ্ছে তোমার সি ইন্টু সি এর কমপ্লেক্স কনজুগেট। ক্লিয়ার হয়েছে? এখানে দেখো সবসময় যে রিয়েল নাম্বার হয় তার তো কোনো প্রশ্ন নেই, দেখো ইমাজিনারি নাম্বারও কিন্তু হতে পারে। তার জন্য আমরা কিন্তু কী করি, বেসিক্যালি মড করে তা স্কোয়ার করে দিই, তাহলেই হয়ে গেল। ওকে, এটা হচ্ছে তোমার ধরো সাপোজ C2, তাহলে এই দুটো যোগ করলে পরে এটা মানে এটা স্কোয়ার করলে পরে তুমি প্রবাবিলিটি পাবে, এরও স্কোয়ার করলে তুমি প্রবাবিলিটি পাবে। এতে যদি তুমি যোগ করো তাহলে তুমি ম্যাক্সিমাম টোটাল যে প্রবাবিলিটি সেটা তুমি পাবে, মানে 1 পাওয়া দরকার, রাইট? যদি এই স্টেটটা যদি নর্মালাইজড হয়, এই নর্মালাইজেশনের জন্যেই কিন্তু আমরা নিচে এই টার্মটা লিখি যে স্টেটটা নর্মালাইজড কি নর্মালাইজড নয় সেটা আমরা এক চান্সে চেক করতে পারি আমরা এখান থেকে। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? আশা করি বোঝাতে পারলাম। আচ্ছা, এবার তুমি প্রবলেমটা করো। দেখো তাহলে এইখানে তুমি কি করবে, আচ্ছা এটাকে আমি ব্যাট করে দিয়ে লিখি। এখানে তুমি কি করবে দেখো, জাস্ট সিম্পল সিআই স্কোয়ার, মানে এখানে বেসিক্যালি এটা স্কোয়ার লিখবে, তাহলে 1/√3 তার হোল স্কোয়ার হলো ইন্টু এনআই। তাহলে দেখো এনার্জি অপারেটরটা বেসিক্যালি সাই 1 স্টেটের উপর অপারেট করবে, তাই তো? সাই 1 স্টেটের উপর অপারেট করবে, তাহলে বুঝতে হবে তোমাকে, অনেক কিছু বোঝার আছে প্রবলেমটা, হ্যাঁ। তাহলে সাপোজ আমি বলছি এখানটা দেখাই E1 এনার্জিটা, এটা একটা এনার্জি অপারেটর, এ অপারেট করবে কি সাই 1 স্টেটের উপরে, রাইট? তাহলে কি দেবে, এনার্জি আইগেন ভ্যালু দেবে। সো এনার্জি আইগেন ভ্যালু এবং কি সেই স্টেটটাকে কিন্তু ফিরিয়ে দেবে। এটা হচ্ছে তোমার কি আইগেন ইকুয়েশন। ক্লিয়ার হয়েছে? এই যে E1 যে ক্যাপ দিয়েছে এটা কি বেসিক্যালি আইগেন ভেক্টর, এই যে সাই 1 এটা বেসিক্যালি আইগেন ফাংশন, আর এই যে E1 পেলাম এটা বেসিক্যালি কি আমাদের আইগেন ভ্যালু। এবার তুমি আইগেন ভ্যালু কত শুধু E1 লিখলে হবে না, এটা কি বলেছে কোশ্চেনটা বলেছে এটা কি একটা 1 ডাইমেনশনাল পোটেনশিয়াল বক্স। তাহলে 1 ডাইমেনশনাল পোটেনশিয়াল বক্সের জন্যে তুমি এনার্জি কী পাবে সেটা তোমাকে জানতে হবে, বুঝতে পারলে? সুতরাং n ইকুয়াল টু n² পাই স্কোয়ার h² ডিভাইডেড বাই 2ml², এইটা হচ্ছে তোমার এনার্জি ফর্মুলা। ক্লিয়ার? এবার দেখো কী বলেছে, প্রথমে গ্রাউন্ড স্টেট বলে দিয়েছে আর ফার্স্ট এক্সাইটেড স্টেট বলে দিয়েছে, রাইট? তাহলে গ্রাউন্ড স্টেট কখন হয়, যখন n ইকুয়াল টু 1 হয়, আর ফার্স্ট এক্সাইটেড স্টেট কখন হয়, যখন n ইকুয়াল টু 2 হয়। বেসিক্যালি n এর মানটা কোথা থেকে স্টার্ট হয়, বেসিক্যালি 1 থেকে স্টার্ট হয়। ক্লিয়ার? তাহলে n এর মানটা এখানে 1 2 3 এইভাবে স্টার্ট হচ্ছে। ক্লিয়ার হয়েছে? তাহলে ফর গ্রাউন্ড স্টেট, তাহলে গ্রাউন্ড স্টেট মানে E1 দ্যাট ইজ ইকুয়াল টু 1² ইন্টু পাই স্কোয়ার ইন্টু h² ডিভাইডেড বাই 2ml²। এইটা হচ্ছে তোমার এনার্জি আইগেন ভ্যালু। তাহলে এই যে আমি এই অপারেটরটা লিখলাম, তাহলে আমরা এখানে কী লিখবো, বেসিক্যালি
সুতরাং আমরা এখানে এরকম করব যে E1 অপারেটর যখন অপারেট করছে psi1 স্টেটের উপরে তখন যে এনার্জি আইগেন ভ্যালুটা পাবো সেটা বেসিক্যালি হবে পাই স্কোয়ার এইচ কার স্কোয়ার ডিভাইডেড বাই 2m l স্কোয়ার ইন্টু এই কের ভেক্টরটা, রাইট? এই যে এইটুকুনি ভ্যালু, এইটুকুনি বেসিক্যালি কি n1, এইটুকুনি কি বেসিক্যালি এইটুকুনি তোমার n1 হলো, এইটুকুনি তোমার n1। সিমিলারলি তুমি ওইটাও বের করে নাও যে E2 এনার্জি অপারেটরটা, E2 মানে কি ফার্স্ট এক্সাইটেড স্টেটের যে এনার্জি তার অপারেটর বলে আমরা এই ক্যারেট সাইন দিয়ে রিপ্রেজেন্ট করছি, রাইট? এটা যখন psi2 স্টেটের উপর যখন অপারেট করবে তখন কি পাবো আমরা, এর করেসপন্ডিং একটা আইগেন ভ্যালু পাবো। সেটা কত, যেহেতু ফার্স্ট এক্সাইটেড স্টেট মানে এন ইকুয়াল যখন 2, তাহলে 2 স্কোয়ার পাই স্কোয়ার এইচ কার স্কোয়ার ডিভাইডেড বাই 2m l স্কোয়ার ইন্টু সেই স্টেটটাই ফিরিয়ে দেবে, রাইট? এইটুকুনি কী দেবে, n2 ভ্যালু দেবে। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? তাহলে এইগুলোকে এক এক করে পুট করে দাও, তাহলে হয়ে যাবে। তাহলে আমি n1 n2 পেয়ে গেছি, আমার তো দরকার ছিল, দেখো n1 n2 দরকার ছিল। তাহলে এখানে আমরা লিখতে পারি বেসিক্যালি n1 মানে কত পেলাম, n1 মানে পেলাম বেসিক্যালি পাই স্কোয়ার এইচ কার স্কোয়ার ডিভাইডেড বাই 2m l স্কোয়ার হলো প্লাস অফ কি এইটার তুমি মড সি স্কোয়ার মানে সি স্কোয়ার করে দেবে। তাহলে কত হবে দেখো, এবার করো এখানটায়, তাহলে C2 তার মডের স্কোয়ার, C2 মানে কত দেখো বেসিক্যালি C2 ইন্টু C2 স্টার, তাই তো? তাহলে এখানে কত আছে, আয়োটা উল্টো পারা 2/3 ইন্টু C2 স্টার মানে কত, আবার যেখানে আই থাকবে বা আয়োটা থাকবে সেটা কি মাইনাস আয়োটা রিপ্রেজেন্ট হয়ে যাবে, রিপ্লেস হয়ে যাবে, তাই তো? তাহলে মাইনাস আয়োটা, আর এটা কি, এটা যেমন তেমন থাকবে 2/3 হলো। তাহলে এইটা ইন্টু এইটা পেলাম আমরা। তাহলে এখানে দেখো, তাহলে √2/3 এটা কত হয় বেসিক্যালি 2/3 হয়ে যাবে। সো 2/3 আর আই ইন্টু আই মানে আই স্কোয়ার মানে কত হয় বলো, -1। আবার এখানে একটা মাইনাস হয়েছে, সুতরাং কি মাইনাস মাইনাসে প্লাস হয়ে, সুতরাং +1 পাচ্ছি আমরা এখানে। ক্লিয়ার হলো, এটা প্লাস হয়ে গেল। জিনিসটা কি বলতে পারলাম, আই গুণ করলে তুমি -1 পাবে, আবার একটা মাইনাস রয়েছে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, সিম্পল। তাহলে আমরা কিন্তু এই যে C2 তার মডেল স্কোয়ার করলে আমরা 2/3 পাচ্ছি আমরা। তাহলে এখানে লিখবো আমরা 2/3, হ্যাঁ, মানে আমি এটা করলাম না পুরোটা, আমি এটা জাস্ট পুরোটা মানে যা করেছি সেটা ভ্যালুটা বসিয়ে দিলাম। আর ইনটু এখানে কত দেখো, এখানে ছিল বেসিক্যালি 2 স্কোয়ার মানে 4 পাই স্কোয়ার এইচ কার স্কোয়ার ডিভাইডেড বাই 2m l স্কোয়ার ডিভাইডেড বাই দেখো এই যে মড C1 স্কোয়ার CI স্কোয়ার মানে কি C1 স্কোয়ার প্লাস C2 স্কোয়ার হবে। তাহলে C1 মানে কত 1/3 মানে 1/√3 তার হোল স্কোয়ার, তাহলে 1/3 পেলাম। আর C2 মানে কত, মানে C2 তার হোল স্কোয়ার হবে, সেটা মানে বেসিক্যালি পাচ্ছি আমরা 2/3। ক্লিয়ার হলো ব্যাপারটা? আচ্ছা, তাহলে এখান থেকে তুমি কি করতে পারো দেখো, এক্সপেকটেশন ভ্যালু অফ এনার্জি দ্যাট ইজ ইকুয়াল টু, তাহলে এখানে তুমি পাই স্কোয়ার, আচ্ছা এটা কমন নিয়ে নাও, পাই স্কোয়ার এইচ কার স্কোয়ার ডিভাইডেড বাই 2m l স্কোয়ার কমন নিয়ে নাও। নিচে দেখো, নিচে কী রয়েছে, লসাগু করো 3, তাহলে ওখানে 1 + 2 মানে 3/3 মানে বেসিক্যালি 1 হচ্ছে, রাইট? তার মানে কি স্টেটটা নর্মালাইজ স্টেট। ক্লিয়ার? আর এখানে পড়ে থাকছে দেখো 1/3 প্লাস এখানে থাকবে পড়ে 4 দুগুণে 8/3। ক্লিয়ার? তাহলে এইটা কিন্তু আলটিমেট পড়ে থাকবে। তাহলে এটাকে তুমি যদি করো তাহলে 9/3 এটা হবে বেসিক্যালি দেখো, তো পাই স্কোয়ার এইচ কার স্কোয়ার ডিভাইডেড বাই 2m l স্কোয়ার ইন্টু উপরটা যদি করো তুমি তাহলে 9/3 পাবে, আর নিচে কত 3/3 মানে 1 থাকছে, তাহলে এটা যদি কাটাকাটি করো তুমি 3/3 হবে, রাইট? এটা কাটাকাটি করলে পরে 3/1 হবে, সুতরাং এটা থাকবে আনসার, রাইট? তাহলে সুতরাং তুমি বলতে পারো, আচ্ছা এখানেই লিখি, সুতরাং আমরা লিখতে পারি যে এক্সপেকটেশন ভ্যালু অফ এনার্জি দ্যাট ইজ ইকুয়াল টু কত 3 পাই স্কোয়ার এইচ কার স্কোয়ার ডিভাইডেড বাই 2m l স্কোয়ার। জিনিসটা ক্লিয়ার হলো? আশা করি বোঝাতে পারলাম। তাহলে তোমাকে প্রত্যেকটা স্টেপ ভালো করে বুঝতে হবে। হ্যাঁ, এই যে সিআই লিখলাম, সিআইটা কি, এই কোএফিসিয়েন্টগুলো, রাইট? এনআই লিখলাম, এটা কি, এটা হচ্ছে তোমার আইগেন ভ্যালু। আইগেন ভ্যালু কী করে বের করবো আমরা, কেমন আমাকে বলে দিয়েছে সেটা আমাকে বুঝতে হবে, যে পোটেনশিয়ালটা কেমন বলেছে, সেই থেকে আমরা এনার্জি রিলেশন জানি আমরা। ক্লিয়ার? সেইগুলো তোমাকে ইউজ করে কিন্তু বের করতে হবে।
তাহলে এটা গেল এনার্জির এক্সপেকটেশন ভ্যালু। দেখো এগুলো কিন্তু এক লাইনে হয়ে যাবে, আমি ভেঙে ভেঙে বুঝিয়ে বলার চেষ্টা করছি, রাইট, যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়। সেকেন্ড কি বলেছে, যে একটা পজিশনের এক্সপেকটেশন ভ্যালু আমাকে বের করতে হবে, রাইট। পজিশন মানে এরকম তো, এক্সের এক্সপেকটেশন ভ্যালু আমাকে বের করতে হবে। দেখো ফর্মুলা কি বললাম, আমি এখনই বললাম যে ফর্মুলাটা হচ্ছে তোমার ওটা যেরকম মড সি স্কোয়ার দিয়ে লিখেছি ওইটা একটা ফর্মুলা, আরেকটা তোমাকে যেটা জানতে হবে সেটা কি, ইন জেনারেল এইটা সাই স্টেট, এটা এক্স ক্যাপ সাই বাই সাই এইটা একটা ফর্মুলা, ঠিক আছে। এটা মানে ব্র্যাকেট নোটেশনের ফর্মুলা, ব্র্যাকেট নোটেশনের ক্ষেত্রে এক্সপেকটেশন ভ্যালু ফর্মুলা। এইটাকে তুমি এক্সপ্যান্ড করবে, এবার তুমি ক্লিয়ার হয়েছে, এটাকে তুমি কি করবে, এক্সপ্যান্ড করবে। এক্সপ্যান্ড করলে তুমি যেটা দেখতে পাবে, দেখো এটাকে এক্সপ্যান্ড করে দেখাই, আচ্ছা এই নিচটাই করি, এইখানটাই করি, এখানে একটু সাইড নিয়ে জায়গা নেই, এখানটাই করি, রাইট, কারণ এখানে জায়গা নেই যেহেতু এখানে করছি আমি। তাহলে এইখানে দেখো তুমি কি করবে বেসিক্যালি, তাহলে এক্স তার এক্সপেকটেশন ভ্যালু তুমি বের করবে, তার ফর্মুলা তুমি এখনই পড়লে এইটা হয়, ওকে। ইনার প্রোডাক্ট মানে ব্র্যাকেটের মানে ব্রা আর কেটের ইনার প্রোডাক্ট করলাম বেসিক্যালি, আর এইখানটা তুমি পাবে সাই এক্স, সরি এইটা, ওকে। এই হচ্ছে ব্যাপার। এবার তুমি এটাকে যখন তুমি ভাঙবে তাহলে তুমি বুঝতে পারবে যে কি হচ্ছে ঘটনাটা। দেখো সাইয়ের মান তুমি জানো, কিন্তু তোমাকে বলে দিয়েছে এই সাই, কেট বলে দিয়েছে তোমাকে, কিন্তু ব্রাটা বলেনি, তাহলে ব্রাটা তোমাকে বের করতে হবে, হ্যাঁ। তাহলে কেটটা কি বলেছে নাকি 1/√3 সাই 1 প্লাস আয়োটা √2/3 সাই 2, ওকে। এটা তোমার হচ্ছে ব্র্যাকেট মানে ব্রা নোটেশনের, এই সরি কেট নোটেশনের, তাই তো, এটাকে বলে আমরা কেট সাই ভেক্টর বা কেট ভেক্টর। তাহলে এখান থেকে আমরা কি করে ব্রা নোটেশনে আসবো, আমরা দেখো ব্রা নোটেশন আসা কিছুই না, জাস্ট এই যে কেট নোটেশন তার কমপ্লেক্স কনজুগেট নিয়ে নাও। এর কি করবে তুমি, কমপ্লেক্স কনজুগেট নেবে, তাহলে সেটা কি ব্রা নোটেশনে চলে আসবে, মানে ব্রা সাই চলে আসবে, রাইট। তাহলে দেখো এইখানটা আমরা কি করতে পারি বেসিক্যালি, সুতরাং ব্রা সাই ভেক্টর দ্যাট ইজ ইকুয়াল টু এর কমপ্লেক্স কনজুগেট, তাহলে এইটার কমপ্লেক্স কনজুগেট করলে কী হবে, এটাই থাকবে পড়ে, আর এখানে এটা মানে এটা কিন্তু ব্রা হয়ে যাবে, রাইট, এটা ব্রা হয়ে যাবে। আর এখানে দেখো এটার কমপ্লেক্স কনজুগেট মানে কি, আয়োটা থাকলে মাইনাস আয়োটা হয়, সুতরাং মাইনাস আয়োটা √2/3, আর এটা কিন্তু ব্রা অফ সাই 2 হয়ে যাবে, জিনিসটা বোঝাতে পারলাম। তাহলে এটা তোমার কেট ফর্ম, এটা তোমার ব্রা ফর্ম হলো। আচ্ছা এবার তুমি এক এক করে ভ্যালু পুট করবে, দেখো এখানে ব্রায়ের ভ্যালু পুট করে দাও, আর এক্স যেমন থাকলো, আর এখানে তুমি কেটে ভ্যালু পুট করে দাও, তাহলেই কিন্তু তুমি আস্তে আস্তে জিনিসটা বুঝতে পারবে যে কী ঘটনাটা ঘটছে, হ্যাঁ। তাহলে তুমি এখানে লেখো 1/√3 ব্রা অফ সাই 1 মাইনাস আয়োটা √2/3 ব্রা অফ সাই 2 হলো, পুট করলাম এখানে এক্স ক্যাপ, দেন তুমি এটা পুট করবে, এটা মানে কত দেখো বলো, 1/√3 সাই 1 প্লাস আয়োটা √2/3 সাই 2, আর নিচে থাকছে দেখো নিচে সাই 1, আচ্ছা এটাকে বের করে দিই, তাহলে বারবার নিচে লিখতে হবে না, রাইট, এটা এখান থেকে বের করে নেওয়া যেতে পারে, বের করো। বেসিক্যালি এটা 1ই হবে, আমরা বুঝতেই পারছি, কারণ আমরা একটু আগে বের করলাম 1ই হয় এটা বেসিক্যালি, এটা মানেই বেসিক্যালি তোমার কি হয়, মড সি আই মানে সামেশন ওভার মড সি আই তার স্কোয়ার হয়, এটা মানেই। এবার তুমি এখানে পুট করে দাও, তাহলে হয়ে যাবে তোমার, এটা তুমি জানো, এটা মানে বেসিক্যালি কি, সেটা নর্মালাইজেশনের ব্যাপারটা দিয়ে দেয়, রাইট, মানে প্রবাবিলিটি, এটা বেসিক্যালি প্রবাবিলিটি রিপ্রেজেন্ট করে, কি রিপ্রেজেন্ট করে, এটা বেসিক্যালি টোটাল প্রবাবিলিটি, অবশ্যই টোটাল প্রবাবিলিটি, রাইট, কোনো একটা পার্টিকুলার স্টেটের নয়, টোটাল প্রবাবিলিটি, মানে এটাকে তুমি ভাঙলে পরে এরকম বলবে C1² প্লাস C2², C1 মানে কত, বেসিক্যালি মড লিখবে, অবশ্যই মড লিখবে, কারণ কমপ্লেক্স কনজুগেটের ব্যাপার থাকে এখানে, রাইট, তাই জন্য মড লিখি আমরা। তাহলে এখান থেকে তুমি পাবে 1/3, আর এখান থেকে তুমি পাচ্ছ 2/3, এটা করলে কিন্তু 3/3, সুতরাং 1 আসছে, ক্লিয়ার হলো।
এরকমভাবে তুমি করতে পারো, যেটা করে দেখালাম। আরেকটা টেকনিক তোমাকে শেখাবো এখানে আমি, যার জন্য আমি এখানে এইটা দেখাচ্ছি আমি। ক্লিয়ার? তাহলে এইখানে তুমি এই যে ব্রা ফর্মটা সেটা তুমি জানো, সেটাকে লিখে দাও। তাহলে কত আসছে 1/√3 ব্রা অফ সাই 1 মাইনাস আয়োটা √2/3 ব্রা অফ সাই 2, এইটা লিখলে ইন্টু এটা মানে কি দেখো, এটা মানে বলে দিয়েছে 1/√3 ব্রা অফ সাই 1 প্লাস আয়োটা √2/3 ব্রা অফ সাই, সরি ব্রা নয় কেট, তাই না? কেট, এটা তো কেট, এটা তুমি কেট লিখবে, এটা কেট। প্রথমেটা ব্রা ছিল, পরেরটা তো ভাই কেট। ক্লিয়ার? আচ্ছা, এবার তুমি কি করে দেখো, প্রোডাক্ট করবে, যা সিম্পল প্রোডাক্ট করো তুমি। তাহলে এটা মানে দেখো, এটার সাথে তুমি একবার এটার প্রোডাক্ট করবে, আবার এটার সাথে তুমি এটার প্রোডাক্ট করবে, সিমিলারলি এটার সাথে তুমি এটার প্রোডাক্ট করবে, এটার সাথে তুমি এটার প্রোডাক্ট করবে। হলো? তাহলে এটার সাথে প্রথম এটা করা যাক। দেখো 1/√3 1/3, তাহলে কত হবে এখানে 1/3 হবে। তাহলে এখানে কি পড়ে থাকছে কি সাই 1, আর এটা কি দেখো সাই 1, এটা থাকছে পড়ে। ক্লিয়ার? দেখো খুবই ইন্টারেস্টিং, বুঝতে পারবে। হ্যাঁ, এই জিনিসটা বোঝো, খুবই ইন্টারেস্টিং, কাজে লাগবে প্রচুর এটা। আর এটার সাথে তুমি এবার এটার করবে, তাহলে দেখো আয়োটা মানে প্লাসে মানে প্লাস থাকছে, এখানে আয়োটা থাকছে, আর এখানে কত থাকছে দেখো √2 তাহলে এখানে হবে তোমার √2/√3 × √3 মানে 3 লিখতে পারি আমরা, রাইট? আর এখানে পড়ে থাকবে দেখো ব্রা সাই 1, আর এখানে কেট সাই 2। এখানে বলবো একটা জিনিস, এবার এটার সাথে তুমি এটা করবে, রাইট? এটার সাথে তুমি এটা করবে, তাহলে এখানে তুমি পাবে দেখো এখানে মাইনাস হয়েছে, সুতরাং মাইনাস লেখো আগে। আয়োটা লিখলাম √2/3, আর এখানে তুমি পাচ্ছ দেখো ব্রা সাই 2 আর কেট সাই 1 ইনার প্রোডাক্ট, রাইট? এবার তুমি দেখো প্লাস মাইনাস আবার মাইনাস লিখবে, তুমি এই যে প্লাস মাইনাসে মাইনাস লিখবে, আর আয়োটা ইন্টু আয়োটা, সেটা মানে কত আবার মানে আয়োটা স্কোয়ার মানে -1, সুতরাং -1 আবার থাকছে, তাহলে প্লাস হয়ে গেল। হলো? এখানে √2/3 সুতরাং তুমি লিখবে কত 2/3, আর এখানে থাকবে ব্রা সাই 2 ওকে? দেখো কি জিনিসটা বোঝাচ্ছে আমি, দেখো আমরা অর্থোগোনাল এবং নর্মালাইজ কন্ডিশন জানি আমরা, রাইট? মানে অর্থোগোনাল কন্ডিশন কি বলছে, যে দুটো যদি আলাদা স্টেট হয় তাদের যে প্রোডাক্ট সেটা কি দেবে, 0 দেবে, রাইট? এবং যদি হচ্ছে নর্মালাইজড হয়, নর্মালাইজ মানে কি একই স্টেট, যদি একই স্টেট তাহলে সেটা কি দেয়, 1 দেয়। তাহলে দেখো এখানে আমরা এটা বেসিক্যালি জানি। সো উই নো একটা প্রবলেমে কিন্তু প্রচুর কনসেপ্ট, ভালো করে যদি একটা প্রবলেম বুঝতে পারো তাহলে কিন্তু এই রিলেটেড কোশ্চেন আসলে পরে কিন্তু তুমি করতে পারবে। আর এই ধরনের কোশ্চেন কিন্তু আসেই, এক্সপেকটেশন রিলেটেড কোশ্চেন কিন্তু দেওয়া হয়ে থাকেই। তাহলে আমরা জানি এই যে এইটা মানে 1 বলো বা যাই বলো না কেন, এইটা বেসিক্যালি 1 হবে, এটা রাইট? এটা বেসিক্যালি কি 1 হবে। ক্লিয়ার? এটা হচ্ছে তোমার নর্মালাইজেশন কন্ডিশন। এটা কি, এটা নর্মালাইজেশন কন্ডিশন, হলো। এটাকে 1 নম্বর নাম দিয়ে রাখো। 2 নম্বর দেখো, যদি এরকম হয়, যদি ডিফারেন্ট স্টেট হয়, এগুলোকে সব প্রমাণ করানো যায়, রাইট? যদি এরকম স্টেট হয়, সাপোজ এইটাই গেলে 0, একদম ডিরেক্ট তুমি 0 করে দেবে, মানে এখানে তুমি দেখবে ডিফারেন্ট হলে পরে তুমি 0 করে দেবে। এটাকে বলি আমরা অর্থোগোনাল কন্ডিশন। এটাকে কি বলি আমরা, অর্থোগোনাল কন্ডিশন, রাইট? গোনাল কন্ডিশন। তোমরা যখন ওই ভেক্টর পড়েছিলে, ভেক্টরে যেরকম দেখেছিলে না, i.j মানে i cap dot j cap is equal to কত হয়, 0 হয়, তাই তো? আর i dot কত হয়, এটা 1 হয়। তাহলে এই জিনিসটাই কিন্তু এখানে আমরা লিখেছি অ্যাকচুয়ালি। এটা বেসিক্যালি নর্মালাইজডকে রিপ্রেজেন্ট করে, এটা বেসিক্যালি রিপ্রেজেন্ট করে কি অর্থোগোনালকে। অর্থোগোনাল মানে কি 90 ডিগ্রি হবে। তাহলে এটা যদি আই ক্যাপ হয়, মানে আই ভেক্টরের ডিরেকশন যদি হয়, এটা যে ভেক্টরের যদি ডিরেকশন হয়, তাহলে কি মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। অর্থোগোনাল মানে কি 90। অর্থোগোনাল মানেই পরস্পর পারপেন্ডিকুলার রয়েছে, রাইট? তার জন্য আমরা কি পাই, 0 পাই। তাহলে এইভাবেও কিন্তু তুমি মনে রাখতে পারো, বুঝতে পারো। দেখো তাহলে ক্লিয়ার হয়েছে। তাহলে আমরা যেটা পেলাম বেসিক্যালি এইটা করলে কিন্তু আমরা কী পাবো, দেখো এবার এইখানে তুমি দেখো অনেক কিছু আছে একটা জিনিসের পেছনে, রাইট?
তাহলে এইখানে যদি তুমি দেখো তাহলে এটা যেহেতু সেম তাহলে কি বলবে, এটাকে তুমি বলবে 1। এটা যেহেতু ডিফারেন্ট রয়েছে দেখো, ডিফারেন্ট স্টেটমেন্ট অর্থোগোনাল 0। এটা দেখো 2 1 অর্থোগোনাল 0। এটা দেখো 2 2 মানে 1। তাহলে আলটিমেট তুমি কি পাচ্ছ বেসিক্যালি এখান থেকে? সুতরাং তুমি এখানে বলতে পারো কি বলতে পারো দেখো, তাহলে এটা পাচ্ছ তুমি 1/3 প্লাস এখানে তুমি পাচ্ছ কত 2/3। এটাকে তুমি রসায়ন করো তাহলে 3, তাহলে 1 + 2 মানে 3, দ্যাট ইজ 1। দেখো এটাই কিন্তু আমরা এখানে বের করেছিলাম জাস্ট 2 লাইনে, জাস্ট 2 লাইনে। তার মানে কি, এর জন্যই বলি এইটা খুব ইম্পর্টেন্ট। জাস্ট এই টেকনিকটা মনে রাখতে হবে তোমাকে, রাইট? মানে শুধু প্রবলেম করলেই হবে না, কী করে তুমি কত তাড়াতাড়ি করতে পারো সেই জিনিসগুলো তোমাকে কিন্তু বুঝতে হবে। তার জন্য তোমাকে শর্ট ট্রিক বুঝতে হবে। তো শর্ট ট্রিকগুলো তোমাকে মাথায় রাখতে হবে, রাইট? সেই ফর্মুলাগুলো তোমাকে মাথায় রাখতে হবে। দেখো এই প্রসেসে তুমি করতে পারো, কিন্তু একটু বড় হয়ে যাবে, তোমাকে অনেক কিছু মানে ভাবতে হচ্ছে, এই করতে হচ্ছে। বাট এই প্রসেসে কিন্তু খুবই তাড়াতাড়ি হয়ে যায়। তার জন্য আমরা বেশিরভাগ এক্সপেকটেশন ভ্যালু যে প্রবলেমগুলো দেওয়া হয় সেগুলো আমরা কিন্তু এইভাবেই করার চেষ্টা করি। ক্লিয়ার হয়েছে? বাট এখানে পজিশনের ক্ষেত্রে এইভাবে তোমাকে ভাঙতে হবে, তাহলে তুমি বুঝতে পারবে না, রাইট? তাহলে কী হলো, তাহলে নিচের টার্মটুকুনি 1 হয়ে গেল, লেখার দরকার আর পড়ছে না, কারণ স্টেটটা নর্মালাইজড। এইখান থেকে আমরা বলতে পারি যে স্টেটটা কি নর্মালাইজড। যদি নর্মালাইজড না হতো তাহলে কিন্তু আর একটা কনস্ট্যান্ট আসতো। ক্লিয়ার হয়েছে? দেখো একটা কোয়েশ্চেন কিন্তু অনেকক্ষণ ধরে আমাদের করতে হচ্ছে, কারণ এখানে অনেক কনসেপ্ট রয়েছে ভেতরে। তাহলে নিচে এটা 1 হয়ে গেছে। এবার তুমি এটাকে দেখো, তাহলে একই রকম ব্যাপার, এটার সাথে তুমি মানে এটার সাথে তুমি এটার গুণ করবে, এটার সাথে তুমি এটার গুণ করবে, আবার এটার সাথে এইটার, এটার সাথে এইটার। তাহলে এতক্ষণ নিশ্চয়ই তুমি বুঝে গেছো সেম মানে যেরকম আমরা ডট প্রোডাক্ট করেছিলাম এটা একদম সিমিলার ডট প্রোডাক্টের মতোই। তাহলে এতগুলো করার কোনো দরকার নেই। তুমি কি করবে, তুমি জানো যখনই ডিফারেন্ট করবে মানে আই আর যখন মানে 1 আর 2 যখন তুমি করো তখন কি 0 পাবে তুমি, তাহলে তোমার করার দরকারই নেই। আমরা ডট প্রোডাক্টের ক্ষেত্রে এরকম করতাম না, আমরা আই ক্যাপ প্লাস জে ক্যাপ, রাইট? এরকম ডট প্রোডাক্ট সাপোজ 2i ক্যাপ মাইনাস জে ক্যাপ, আমরা কী করতাম, জাস্ট এই আই ক্যাপ গুণ করতাম। আমরা জানি আই আর জে করলে 0 হবে, তো লেখার দরকার নেই। এটাও সেরকম জিনিস আমরা করবো, রাইট? তাহলে কি এইটুকুনি টার্ম আর এইটুকুনি টার্ম মাল্টিপ্লাই করে দাও, তাহলে হয়ে গেল। জিনিসটা বুঝতে পারলাম? দেখো টেকনিক তোমাকে বুঝতে হবে, হ্যাঁ? এর জন্য কিন্তু তোমাকে ভালো করে পড়াশোনা করতে হবে, এবং হ্যাঁ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, এবং তার পাশে যে বেল আইকনটা রয়েছে সেটাও কিন্তু প্রেস করে দিও, যাতে ইনস্ট্যান্ট তোমার কাছে নোটিফিকেশন চলে যায়। ক্লিয়ার? তো যারা নতুন আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আচ্ছা, তাহলে এখানে দেখো, তাহলে এইটা ইন্টু এইটা, তাহলে করলে কী হবে দেখো, √1/√3 ইন্টু 1/√3 আমরা কত পাচ্ছি, আমরা 1/3 পাচ্ছি। আর ইন্টু এটা করলে পরে আমরা 1 পাবো, লেখার দরকার নেই। সিমিলারলি দেখো এইটা গুণ এইটা, এই যে আয়োটা মাইনাস আয়োটা √2/3 প্লাস আয়োটা √2/3, এটা করলে কী পাই আমরা, 2/3 পাই, আমরা আগেও আমরা করেছিলাম। আর এখানে সাই2 আর সাই2, এটা করলে কি 1 পাবো, লেখার দরকার নেই। ক্লিয়ার হয়েছে? আচ্ছা আচ্ছা, এখানে একটা জিনিস মিস্টেক হয়েছে, কি এখানে এক্স ক্যাপ রয়েছে এখানে, রাইট? এক্স ক্যাপ মানে এটা 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 একটু লেখার দরকার আছে এরকমভাবে, বেসিক্যালি এটা সাই1 এক্স ক্যাপ সাই1, রাইট? প্লাস এটা হবে 2/3, বাট এখানে তুমি লিখবে সাই2 এক্স ক্যাপ কী লিখবে বলো, সাই2 হলো। এইবার দেখো এই যে সাই1 মানে এটা বেসিক্যালি সাই1 স্টেটের এক্সপেকটেশন ভ্যালু, এটা সাই2 স্টেটের এক্সপেকটেশন ভ্যালু কত হয়, এর এক্সপেকটেশন ভ্যালু মানে কি অ্যাভারেজ। তুমি কী বলবে, যেহেতু পুরো লেন্থটা এল হয় তাহলে অ্যাভারেজ ভ্যালু হয় বেসিক্যালি L/2। তাহলে এখানে তুমি লিখবে বেসিক্যালি 1/3 ইন্টু L/2 প্লাস এর অ্যাভারেজ ভ্যালু কত হবে L/2, সো 2/3 ইন্টু L/2। ক্লিয়ার? তাহলে এখানে তুমি পাচ্ছ দেখো L/2 কমন নিয়ে নাও, তাহলে 1/3 প্লাস 2/3, এটা মানে কত 1, সুতরাং L/2 তোমার অ্যাকচুয়াল আনসার। তাহলে এটাই কি তোমার এক্সপেকটেশন ভ্যালু অফ পজিশন। ওকে, তাহলে L/2 হচ্ছে তোমার পজিশনের এক্সপেকটেশন ভ্যালু, আর তোমার এনার্জির এক্সপেকটেশন ভ্যালু কত পেলাম, এইটা হচ্ছে তোমার এনার্জির এক্সপেকটেশন ভ্যালু, রাইট? তাহলে কোন অপশনটা কারেক্ট হচ্ছে দেখো, L/2 তো বুঝলাম 3π² h² ডিভাইডেড বাই 2m L², তাই ছিল না, 3π² h² ডিভাইডেড 2m L², তাহলে কিন্তু এটাই মিলে গেল। তাহলে অপশন এই কিন্তু তোমার কারেক্ট অ্যান্সার।
অন্যগুলো দেখো মিলছে না, এটাও মিলছে না, এটাও মিলছে না, কারণ এক্সেরও চেঞ্জ হচ্ছে এখানে, আবার এনার্জিরও চেঞ্জ হচ্ছে। তোমার কিন্তু তিনটের একটা হচ্ছে না, শুধুমাত্র অপশন এ কারেক্ট হবে। ক্লিয়ার হলো? আচ্ছা, নেক্সট প্রবলেম দেখো। এই প্রবলেমে তো জায়গায় রাখিনি, হ্যাঁ ওই প্রবলেমের জায়গাতেই শেষ হয়ে গেছে, তাই না? আচ্ছা, তাহলে আমি একটুখানি ইরেজ করে করার চেষ্টা করি, বা এই দিকটা দেখি। এই কোশ্চেনটা আই থিঙ্ক ছোটো হয়ে যাবে আই থিঙ্ক। দেখো এখানে কি বলেছে, এটা সোজা, এটা একদমই সোজা, এটা আগেও কিন্তু করা হয়েছে। দেখো কোশ্চেনটাকে ভালো করে বোঝো। বলছে আর সিস্টেম, মানে একটা সিস্টেম অফ 8 নন ইন্টারাক্টিং, এই কথাটা খুব ইম্পর্টেন্ট ভাই। এই যে নন ইন্টারাক্টিং কথাটা বলেছে না, খুব ইম্পর্টেন্ট। কী বলতে চাইছে সেটা ভালো করে বুঝতে হবে। নন ইন্টারাক্টিং মানে কি, একটা পার্টিকেল তুমি এখানে যদি রাখো আর একটা পার্টিকেল যদি এখানে রাখো, এরা পরস্পর কি ইন্টারাক্ট করবে না। তার মানে কি, একটা স্টেটে তুমি দুটো পার্টিকেলকে তুমি রাখতেই পারো, অসুবিধা নেই, কারণ এরা কি কোনো ইন্টারাক্ট করছে না, একে অপরকে চেনেই না, নন আইডেন্টিক্যাল এরকম টাইপের অ্যাকচুয়ালি, মানে একে অপরকে চেনেই না, মানে এদের কিন্তু যে চারটে কোয়ান্টাম নাম্বার বা চারটে যে কোয়ান্টাম নাম্বার পাই আমরা, সেগুলো কি এক নয়, এটাই বলতে চাইছি নন ইন্টারাক্টিং মানে। ক্লিয়ার? নন ইন্টারাক্টিং মানে একটা স্টেটে তুমি দুটো পার্টিকেলকে বসাতে পারো, মানে বেসিক্যালি স্পিন হাফ পার্টিকেল টাইপের। এবার যেহেতু ইলেকট্রন বলে দিয়েছে, ইলেকট্রন মানে কত আবার স্পিন হাফ, স্পিন হাফ হলে কত হয় বলো, এমএস এর হলে কত হয় বলে, সব কিন্তু আগের দিন করিয়েছি আমরা। তাহলে এটা কিন্তু 2s+1 মানে হাফ প্লাস 1 মানে 2, রাইট? তো মানে এমএস এর ভ্যালু 2 হয়, মানে কি বেসিক্যালি একটা স্টেটে তুমি দুটো পার্টিকেলকে রাখতে পারবে। ক্লিয়ার হলো? তাহলে একটা স্টেটে কিন্তু দুটো পার্টিকেল থাকবে, এইটুকুনি বুঝতে পারলাম। বলছে এবার কি বলেছে, 8খানা পার্টিকেল। ক্লিয়ার হলো? আচ্ছা, এবার বলছে ইন আ থ্রি ডাইমেনশনাল পোটেনশিয়াল, আচ্ছা একটা হারমোনিক পোটেনশিয়াল বাট 3 ডাইমেনশনাল, সেটা কত বলে দিয়েছে, হাফ এম ওমেগা স্কোয়ার এক্স আর স্কোয়ার, রাইট? বলছে দ্য গ্রাউন্ড স্টেট এনার্জি অফ দ্য সিস্টেম ইন ইউনিটস এইচ ক্রস ওমেগা। দেখো খুবই ইন্টারেস্টিং কোশ্চেনটা, তো বুঝতে হবে। হ্যাঁ কী বলছে এইটুকুনি আশা করি হয়ে যাবে। আচ্ছা, এবার যেহেতু পোটেনশিয়ালটা আমাদের বলে দিয়েছে ভি অ্যাজ এ ফাংশন অফ আর, দ্যাট ইজ ইকুয়াল টু হাফ অফ এম ওমেগা স্কোয়ার আর স্কোয়ার। বেসিক্যালি আর মানে আমরা যেটা জানি বেসিক্যালি আর স্কোয়ার যদি বলি আমরা, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, মানে আর বেসিক্যালি কি আর অ্যাজ আ ফাংশন অফ এক্স ওয়াই জেড। এইগুলো আমরা সব জানি। যেহেতু 3 ডাইমেনশনাল, তাহলে তার ক্ষেত্রে এনার্জি কী হয় সেটা তোমাকে বুঝতে হবে। হারমোনিক পোটেনশিয়াল, তাহলে এনার্জি যেটা হয় বেসিক্যালি, দেখো আমরা বেসিক্যালি কী জানি, 1 ডাইমেনশনের ক্ষেত্রে এন প্লাস হাফ এইচ ক্রস ওমেগা, আমরা এরকম লিখে দিই। এটা একই রকম ব্যাপার, কিন্তু এখানে এন এক্স হবে, এখানে একই রকমভাবে এন ওয়াই হবে, এন ওয়াই প্লাস হাফ। আমি যদি এক চান্সে লিখি তাহলে কেমন হবে দেখো, এরকম তো, এটা প্লাস এন জেড প্লাস হাফ এইচ ক্রস ওমেগা, এরকম হবে মানে ইয়েটা 3 ডাইমেনশনের ক্ষেত্রে। তাহলে এখানে তুমি লিখবে বেসিক্যালি এগুলোকে যদি দেখো, এন এক্স এন ওয়াই এন জেড তিনটেকে তুমি যোগ করে দাও, মানে এটা পাবো বেসিক্যালি এন এক্স পাবো, এন ওয়াই পাবো, এন জেড পাবো, প্লাস এখানে হাফ 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 যোগ করলে পরে 1 প্লাস হাফ করলে পরে 3/2, তাহলে এখানে আমরা 3/2 পাবো। এটাকে এরকম করি আমরা 3/2, এখানে এইচ ক্রস ওমেগা। তাহলে এইটা কি এনার্জির ফর্মুলা। ক্লিয়ার হলো? 3 ডাইমেনশনাল যে ইয়েটা রয়েছে হারমোনিক পোটেনশিয়াল, তার জন্য এনার্জি পাই আমরা কত, এন এক্স প্লাস এন ওয়াই প্লাস এন জেড প্লাস 3/2 এইচ ক্রস ওমেগা। এই যে এইটুকুনিকে এন এক্স প্লাস এন ওয়াই প্লাস এন জেড, এটাকে তুমি সিম্পল এন দিয়ে রিপ্রেজেন্ট করতে পারো। ওকে, তবে তোমাকে মনে রাখতে হবে, এই এনটা কি বেসিক্যালি এই তিনটে যোগফল, এটা তোমাকে মনে রাখতে হবে। ক্লিয়ার হলো? তাহলে এটা কি, এটা এনার্জির ফর্মুলা পেলাম আমরা তখন পর্যন্ত এনার্জিটা কেমন হয় সেটা দেখলাম আমরা। আমাদের কি বলেছে দেখো, 8খানা পার্টিকেলকে কিন্তু বসাতে হবে, আর তারপরে তোমার গ্রাউন্ড স্টেট এনার্জি বের করতে হবে। দেখো খুবই সোজা। তাহলে তোমাকে যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা কি বেসিক্যালি, যেহেতু এটা 3 ডাইমেনশনাল পোটেনশিয়াল, তাহলে আমি এখানে দেখাই পোটেনশিয়ালটা কেমন হয় বেসিক্যালি এরকম, তো এইরকম পোটেনশিয়ালটা হবে। তাহলে এর এনার্জি স্টেট রয়েছে, রাইট, 1 2 3 এরকম। তাহলে এখানে এন ইকুয়াল টু তুমি যেহেতু 0 হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে। এবার যখন গ্রাউন্ড স্টেট, এটা তোমার গ্রাউন্ড স্টেট, এটা তোমার ফার্স্ট এক্সাইটেড স্টেট, রাইট, এটা গ্রাউন্ড স্টেট।
মানে বেসিক্যালি 0 পয়েন্ট এনার্জি, রাইট? এটা ফার্স্ট এক্সাইটেড স্টেট। ক্লিয়ার? এবার দেখো তোমাকে যেটা বুঝতে হবে, এটা যদি 3 ডাইমেনশনাল হারমোনিক অসিলেটর, তার ক্ষেত্রে ডিজেনারেসি কত হয়। ডিজেনারেসি মানে কি, এক একটা স্টেট কতগুলো মানে স্টেটে স্প্লিট আপ হবে, রাইট? স্প্লিট হবে। এটা যদি 1 ডাইমেনশনে বলতাম তাহলে কোনো ব্যাপার ছিল না, কিন্তু 3 ডাইমেনশন, তার জন্য কিন্তু ডিজেনারেসি তোমাকে মাথায় রাখতে হবে। তাহলে ডিজেনারেসি ব্যাপারটা কী হয়, সো 3 ডাইমেনশনাল হারমোনিক অসিলেটরের ক্ষেত্রে যে ডিজেনারেসি হয় সেটাকে আমরা জি দিয়ে রিপ্রেজেন্ট করি। দ্যাট ইজ ইকুয়াল টু, সূত্র মনে রাখো, এটা প্রচুর কাজে আসবে, প্রচুর, n+1 ইন্টু n+2। এবার তুমি এখানে পুট করো, সাপোজ তুমি বললে গ্রাউন্ড স্টেট, রাইট? ফর গ্রাউন্ড স্টেট, মানে একটা এক্সাম্পল দিই, ফর গ্রাউন্ড স্টেট মানে কি, এনিক্যালে তুমি এখানে 0 বলবে, রাইট? এটা এনিক্যালে 0 থেকে স্টার্ট হয় হারমোনিক পোটেনশিয়ালটা। তাহলে এখানে তুমি দেখো যে ভ্যালু পুট করো, এন এ ভ্যালু পুট করো, সো 0+1 ইন্টু 0+2, তাহলে এখানে বেসিক্যালি 2 থাকছে, তাহলে বেসিক্যালি কত হচ্ছে দেখো, 1 হচ্ছে। তাহলে এটা কি, গ্রাউন্ড স্টেটের ক্ষেত্রে ডিজেনারেসি বেসিক্যালি কত, 1, মানে কি এই যে এনার্জি লেভেলটা রয়েছে, এটা কিন্তু কোনো স্প্লিট আপ হয়নি, এটা কি একটাই রয়েছে। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? আচ্ছা, যদি বলে আমরা না গ্রাউন্ড স্টেট নয় ভাই, ফার্স্ট এক্সাইটেড স্টেটের জন্য বলা হবে, সুতরাং তুমি বলবে ফার্স্ট এক্সাইটেড স্টেট, রাইট? ফার্স্ট এক্সাইটেড স্টেট। তো ফার্স্ট এক্সাইটেড স্টেটের জন্য যে এনার্জিটা হবে সেটা কত হবে, জি ইজ ইকুয়াল টু, দেখো ফার্স্ট এক্সাইটেড স্টেট মানে কি, বেসিক্যালি তুমি বলবে n ইকুয়াল টু 1, সুতরাং এখানে n এর মান 1 পুট করে দাও, সুতরাং হাফ ইন্টু 1+1 ইন্টু n+2 মানে 1+2, তাহলে এখানে থাকছে কত, হাফ ইন্টু এটা 2 আর এটা কত থাকছে 3, তাহলে 2 কাটলো বেসিক্যালি 3, তাহলে জি এর মান কত 3। মানে এইখানে যেরকম একটা এনার্জি লেভেলে আছে, বাট এইখানে কিন্তু দেখো ডিজেনারেসি 3টে, তার মানে কি এই একটা এনার্জি লেভেল কি 3টে এনার্জি লেভেলে কি ভেঙে গেছে, রাইট? মানে এরকম হয়ে গেছে এটা বেসিক্যালি, এটা এখানে গিয়ে এই একটা গেছে, 3টে এনার্জি লেভেলে কিন্তু এটা ভেঙে গেছে। এবার আমি এখন একটা কথা বললাম যে এক একটা স্টেটে 2টো করে পার্টিকেল থাকতে পারে, কেন? কারণ কি, স্পিন হাফ পার্টিকেল ইলেকট্রন, কিন্তু ইলেকট্রন এবং স্পিন হাফ পার্টিকেল, দেখো এখানে বলেছিলাম স্পিন হাফ পার্টিকেল, তার জন্য কিন্তু 2টো করে পার্টিকেল তুমি একটা স্টেটে রাখতে পারো। তাহলে তুমি যদি এনার্জি লেভেলটা দেখো এরকম, যেহেতু 3 ডাইমেনশন, তাহলে প্রথমে এইটা দিলে, এটা কি n ইকুয়াল টু 0, তারপরে তুমি কি করবে, এইটা দেবে, এটা n ইকুয়াল টু 1, বাট তুমি এখনই দেখলে এই স্টেটটাকে কি 3টে স্টেটে ভেঙে দিয়েছে, তাহলে এই হলো। এবার তুমি পার্টিকেল বসাও, তাহলে এইখানে 2টো পার্টিকেল তুমি রাখতে পারো, এইখানে তুমি 2টো পার্টিকেল রাখতে পারবে, এইখানে তুমি 2টো রাখতে পারবে, তাহলে 6টা হলো, আর এইখানে 2টো, তাই তো 2 4 4 8, মানে 8টা পার্টিকেল তোমার বসানো হয়ে গেল। এবার তুমি এই টোটালটার এনার্জি বের করে দাও, তাহলে হয়ে যাবে তোমার। এই তো সিম্পল জিনিস। ক্লিয়ার হলো ব্যাপারটা? তাহলে তুমি টোটাল এনার্জি বের করতে চাইছো, রাইট? তাহলে প্রথম স্টেট মানে যে গ্রাউন্ড স্টেট, 2টো পার্টিকেল রয়েছে, সুতরাং 2 ইন্টু, তাহলে এন এর ভ্যালু 0, কিন্তু কি, তাহলে 0+3/2 ইন্টু h×ω, মাথায় রাখতে হবে, প্লাস এখানে দেখো এনার্জি সবারই কিন্তু সেম, কিন্তু কি 6টা পার্টিকেল রয়েছে, কিন্তু এই n ইকুয়াল টু 1 স্টেটে 6টা পার্টিকেল রয়েছে, রাইট? তাহলে 6টা পার্টিকেল ইন্টু তুমি কী করবে, যেহেতু n ইকুয়াল টু 1, তাহলে 1+3/2 ইন্টু h×ω, এটা ক্যালকুলেট করো, তাহলে হয়ে যাবে তোমার আনসার। তাহলে এখানে 2 কাটলে পরে 3h×ω, প্লাস এখানে বেসিক্যালি 6 ইন্টু 2, তাহলে 2+3 মানে 5h×ω, তাহলে এটা কাটাকাটি করলে 3 আসবে, সুতরাং 3h×ω প্লাস 3 3 5 15, সুতরাং 15h×ω, বা আমরা বলতে পারি সুতরাং যে গ্রাউন্ড স্টেট এনার্জিটা দ্যাট ইজ ইকুয়াল টু 15 16 17 18 h×ω। তাহলে তোমার আনসারটা কত আসবে, বেসিক্যালি 18, আনসারটা হবে তোমার 18। কোথায় গেল আনসারটা তোমার হবে কত, দেখো এটা এখানে 18 ইন্টু যেহেতু h×, তাহলে আমি বলতে পারি 18 হচ্ছে তোমার কি কারেক্ট আনসার। ক্লিয়ার হচ্ছে? এটা বোঝাতে পারলাম জিনিসটা কী করে হচ্ছে। এই ছিল বেসিক জিনিস ভাই, ভালো করে বোঝো।
যদি একটুখানি বুঝতে পারো তাহলে প্রবলেমগুলো তুমি করতে পারবে, নিজে থেকে প্রবলেম করতে পারবে। হ্যাঁ, আর না বুঝতে পারলে কিন্তু প্রবলেম করা কিন্তু খুবই ক্রিটিক্যাল হয়ে যাবে। ঠিক আছে, তাহলে প্রবলেমগুলো বোঝার চেষ্টা করো। দেখো এই কোয়েশ্চেনটা করা যাক। আজকে একটুখানি পেজগুলো ছোটো ছোটো করে নেওয়া হয়ে গেছে, এর জন্য সরি। ওকে, একটুখানি কষ্ট করে দেখো। আচ্ছা, আমি এই সাইডটা এর সলিউশন করছি। ঠিক আছে, 22 সলিউশন, 22 সলিউশন। আচ্ছা, কি বলছে দেখো, বলছে দ্য মিন মোমেন্টাম পি ভেক্টর অফ আ নিউক্লিয়ন। নিউক্লিয়ার মানে নিউক্লিয়াসের ভেতরে যে প্রোটন নিউট্রন থাকে সেগুলোকে আমরা বলি নিউক্লিয়ন। ক্লিয়ার? বলছে ইন আ নিউক্লিয়াস অফ মাস নাম্বার এ, অ্যাটমিক নাম্বার জেড, ডিপেন্ডস অন এ কমা জেড। দেখো তাহলে একটা নিউক্লিয়াসের ভেতরে নিউক্লিয়াস রয়েছে, একটা নিউক্লিয়াসের ভেতরে কী রয়েছে, নিউক্লিয়াস রয়েছে। হলো, নিউক্লিয়াসের ভেতরে নিউক্লিয়াস রয়েছে। এটাকে আমি রিপ্রেজেন্ট করছি সাপোজ দিয়ে, এটাকে বলছি সাপোজ প্রোটন, আর এটাকে বলছি সাপোজ আমি কি নিউট্রন, সাপোজ কথার কথা, জাস্ট এক্সাম্পল নিচ্ছেন। তাহলে এইখানে দেখো, এইখানে কি বলেছে, মোমেন্টাম বলে দিয়েছে, রাইট? নিউক্লিয়াস। তাহলে একটা ইন্টারেস্টিং জিনিস কি দেখো, একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে তোমার সাপোজ একটা ওয়েভলেন্থ আসছে। একটা ওয়েভলেন্থ মানে অ্যাকচুয়ালি আমরা জানি কি ডি ব্রগলি হাইপোথিসিস জানি, সুতরাং ল্যামডা ইজ ইকুয়াল টু এইচ বাই পি আমরা জানি, রাইট? তাহলে এখান থেকে তুমি বলবে পি ইজ ইকুয়াল টু এইচ বাই ল্যামডা, এটাকে তুমি একটা নাম দিয়ে রাখলে। এইবার একটা যে নিউক্লিয়াসের যে সাইজ হয়, সাইজটাকে রিপ্রেজেন্ট করে আমরা আর দিয়ে, আর দ্যাট ইজ ইকুয়াল টু হয় R0 a টু দি পাওয়ার 1/3। এই ফর্মুলাটা তোমাকে জানতে হবে, এই ফর্মুলার থেকেও ডিরেক্ট কোশ্চেন দেওয়া হয়ে থাকে। ক্লিয়ার হয়েছে? আমি কিন্তু আগে ভিডিওতে দেখিয়েছি। আমি অ্যাকচুয়ালি আইআইটি যে আমি সিরিজ তৈরি করেছি, সেই সিরিজে তোমরা কি দেখতে পারো, রাইট? আচ্ছা, একদম ফ্রি অফ কস্ট তোমরা কিন্তু সিরিজটা অ্যাক্সেস করতে পারো। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এইখানে দেখো এই যে আরটা বেসিক্যালি নিউক্লিয়াসটার রেডিয়াস। আমরা এইখানে বলছি যে নিউক্লিয়াসটার মানে দ্য মিন মোমেন্টাম পি অফ আ নিউক্লিয়ার ইনসাইড আ নিউক্লিয়াস অফ মাস নাম্বার এত, মানে নিউক্লিয়াসটার যে রেডিয়াস সেটাকে আমরা কি ল্যামডা হিসেবে ট্রিট করতে পারি, মানে ল্যামডা মেডিক্যালস টু আর। ওকে, তাহলে আমরা এখানে বলতে পারি মানে যে ওই নিউক্লিয়াসটার ভেতরে ঢুকতে গেলে আমাকে ল্যামডা ওয়েভলেন্থ আমাকে দিতে হবে, তবে তো নিউক্লিয়াসটার ভেতরে আমি ঢুকতে পারবো, বা তার থেকে কম দিতে হবে, রাইট? তবে নিউক্লিয়াসের ভিতরে আমি ঢুকতে পারবো। তার মানে কি তার যে রেডিয়াসটা সেটা কি কম্পারেবল টু দ্য ডি ব্রগলি ওয়েভলেন্থ। ওকে, ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা? তাহলে এখান থেকে দেখো ল্যামডা ইকুয়াল টু তুমি বলবে R0 a টু দি পাওয়ার 1/3। তাহলে এর ভ্যালুটা এখানে তুমি পুট করে দাও। তাহলে সুতরাং তুমি বলতে পারো পি দ্যাট ইজ ইকুয়াল টু এইচ বাই ল্যামডা, মানে এটা এখানে বেসিক্যালি R0 a টু দি পাওয়ার 1/3। এখান থেকে তুমি বলতে পারো সুতরাং পি প্রপোর্শনাল টু, দেখো এইচ কনস্ট্যান্ট, R0 কনস্ট্যান্ট, তাহলে এখানে কি প্রপোর্শনাল 1 বাই এটা বা a টু দি পাওয়ার -1/3। তাহলে এইটা হচ্ছে তোমার কি আনসার হবে। দেখো এটা আছে কিনা, দেখো পি প্রপোর্শনাল টু a টু দি পাওয়ার -a টু দি পাওয়ার -a। হ্যাঁ, অপশন সি কিন্তু কারেক্ট আনসার। ক্লিয়ার হয়েছে? অপশন সি তোমার কারেক্ট অ্যান্সার। এটা কি বেসিক্যালি এটা কি তোমার বলো মাস নাম্বার। ওকে, এটা তোমার মাস নাম্বার। তাহলে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, একটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন। এখানে কিন্তু দুটো কনসেপ্ট একসাথে কাজে লাগিয়েছি আমরা। একটা ডি ব্রগলি হাইপোথিসিস, যেহেতু মোমেন্টামের গল্প বলছে এখান থেকে, তাই আমরা ডি ব্রগলি হাইপোথিসিস কাজে লাগালাম। আরেকটা কাজে লাগালাম আমরা কি, যে রেডিয়াস, একটা নিউক্লিয়াসের যে রেডিয়াস হয় সেই রেডিয়াসের ফর্মুলা। তাহলে এই ফর্মুলা এইগুলো খুব ইম্পর্টেন্ট, কারণ বুঝতে পারছো ব্যাপারটা, কারণ এই ধরনের ফর্মুলা থেকে কিন্তু কোশ্চেন পড়া হয়ে থাকে। হ্যাঁ, তো এই ফর্মুলাগুলো ভালো করে তৈরি করে নাও, আপনার লিখে ফেলে। ক্লিয়ার হয়েছে? তো আজকে এই পর্যন্তই থাক, দেখা হবে নেক্সট ভিডিওতে আরও কিছু প্রবলেম নিয়ে। ওকে, সো যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, এবং পাশে থাকা যে বেল আইকনটা সেটাকে ক্লিক করে দিও, যাতে তোমরা তাড়াতাড়ি নোটিফিকেশন পেয়ে যাও ভিডিও ছাড়ার সাথে সাথেই। ক্লিয়ার? তো
তো আজকের মতো এই পর্যন্তই থাক, দেখা হবে নেক্সট ভিডিওতে। সো থ্যাংক ইউ।